2014 টেটের ওএমআর ডিসপিউট নিয়ে যে সমস্যাটা ক্যালকাটা হাইকোর্টে চলছে সেটা আজ থেকে নয়, সেটা 2022 সাল থেকে চলছে। 2022 সালে একটা গ্রুপ অফ পিটিশনার্সরা এসে প্রথমবার হাইকোর্টে বলল যে আমরা আরটিআই করেছিলাম, আরটিআই করার পরে আমাদের কাছ থেকে 500 টাকার ডিমান্ড ড্রাফট জমা নেওয়া হয়েছিল। সেই ড্রাফট জমা নেওয়ার পরে আমাদের ওএমআর শিটের সার্টিফাইড কপি দেওয়ার কথা ছিল পর্ষদের তরফ থেকে, কিন্তু আমাদেরকে ওএমআর শিটের সার্টিফাইড কপি দেওয়া হয়নি। তার বদলে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটাকে পর্ষদ বলছে ডিজিটাল কপি, ডিজিটাইজ ডাটা শিট। ডিজিটাইজ ডাটা শিট যেটা বলে দিয়েছে সেটা আদতে একটা টাইপ কপি, সেটা কোনো মিরর ইমেজ বা স্ক্যান কপি নয় ওএমআর এর, এবং সেটা কোনোভাবেই অরিজিনাল ওএমআর বা তার সার্টিফাইড কপিকে জাস্টিফাইড করে না। এটা ছিল ক্যান্ডিডেটদের বক্তব্য। এই বলে একটা মামলা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে পরবর্তীতে এই একই ইস্যুতে অনেক মামলা হতে থাকে। সেই সময় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব তিনি এতে কিছু দুর্নীতির গন্ধ পেয়ে যে সিবিআই তদন্তের নির্দেশ দেন। প্রাইমা ফেসি এটা দেখা গেছিল যে ওএমআর গুলো যে পদ্ধতিতে ডিস্ট্রয় করা হয়েছে সেটা যথাযথ নয়, সেটা অবৈধ। সিবিআই তদন্ত চলছিল, সিবিআই টাইম টু টাইম তাতে রিপোর্ট ফাইল করে। সেই রিপোর্ট ফাইলগুলো করার পরে মামলাটা পরবর্তীতে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের ঘরে আসে। মান্থা সাহেব এই মামলাতে যখন সিবিআই এর ডিটেল রিপোর্টটা দেখেন এবং ওখানে কিন্তু সিবিআই এই কেসের কানেকশনে যে আরসি কেসটা রেজিস্টার করেছে সিবিআই, সেই আরসি কেসের ডিটেলসটা দেখে এবং তাতে যা সিবিআই এর চার্জশিট, তাতে যে অভিযুক্তদের নাম উল্লেখ করেছেন সিবিআই, সেগুলো দেখে তদানীন্তন অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা সাহেব শুনানির জন্য কিছু ইস্যু ফ্রেম করেন। সেই ইস্যু ফ্রেম করার পরে মামলা সেখানে শুনানি হচ্ছিল। উনি সেই সময়কালে, যদিও সেটা রিটেন অর্ডার নয়, কিন্তু সাবমিশন চলাকালীন এবং মামলা চলাকালীন একাধিকবার কোর্ট বলেছে যে যদি রিট পিটিশনারদের যেটা গ্রিভান্স সেটা যদি পর্ষদ রিড্রেস করে, সেটা যদি পর্ষদ দেখে যে রিট পিটিশনারদের কি করে রিলিফ পাইয়ে দিতে পারছে তারা, তাহলে এই দুর্নীতির কে যেভাবে দেখা উচিত সিবিআই রিপোর্টের ভিত্তিতে, সেটা কোর্ট ক্রিমিনাল কোর্টের উপরেই, যেখানে জুরিসডিকশনাল কোর্ট, সেই কোর্টের উপরেই ছেড়ে দেবে। রিট কোর্ট সেই ফাইন্ডিং এ যাবে না। কিন্তু পর্ষদ সেটা করেনি। তারপর মামলা হয় এবং যারা সাকসেসফুল ক্যান্ডিডেট যারা চাকরি করছে তারা সেই জাস্টিস মান্থার অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপিল করে। এই ব্যাপারে প্রথম যে আপিলটা, সেই আপিলটা ডিভিশন বেঞ্চ ডিসমিস করে, বলে যে তোমাদের কোনো প্রেজুডিস নেই, মানে রিট কোর্ট এমন কিছু বলেনি যাতে তোমরা যারা সাকসেসফুল ক্যান্ডিডেট যারা চাকরি করছো তাদের কোনো ক্ষতি হতে পারে। সুতরাং ওখানে ডিভিশন বেঞ্চে ইন্টারফেয়ার করার কোনো জায়গা নেই। পরবর্তীতে আরেকটা গ্রুপ অফ ক্যান্ডিডেটস সাবসিকুয়েন্ট আরেকটা অর্ডারকে চ্যালেঞ্জ করে মান্থা সাহেবেরই আবার ডিভিশন বেঞ্চে আপিল করে, যে আপিলটা বর্তমানে পেন্ডিং। এই অবস্থায় দাঁড়িয়ে এখন ডিটারমিনেশন পরিবর্তন হওয়ার পরে জাস্টিস বিশ্বজিৎ বাসুর ঘরে এই মামলা, এরকম সিমিলার একটা মামলা আজকে ছিল। এবার এখানে এটা মাথায় রাখতে হবে যে বহুদিন ধরেই যারা এই মামলার পিটিশনার, মানে এই মামলা বা এই টাইপের মামলার পিটিশনার, তারা কিন্তু কি হতে পারে, মানে হার জিত কিছু তো একটা হবে অন্ততপক্ষে মামলার, মানে দীর্ঘমেয়াদী সেটা পেন্ডিং আছে, সেইটাতে তারা সন্তুষ্ট নয় এবং সন্তুষ্ট থাকার কথাও নয়। তো তারা এটা নিষ্পত্তি চাইছিল। তো যে কারণে আজকে আমরা পুরো ফ্যাক্টসটা যখন কোর্টের সামনে নিয়ে এলাম, যেটা এই কোর্টের সামনে প্রথমবারের জন্য আনা হলো, তাতে কোর্ট মামলাটাতে আমাদেরকে একটা বাই ওয়ে অফ ফাইলিং এ কম্পাইলেশন, পুরো যত অর্ডার আছে এতে, সেই সমস্ত কিছুগুলো কোর্টের রেকর্ডে আনতে বলেছে। এর সঙ্গে সিবিআই যে রিপোর্ট সেটাও আমরা রেকর্ডে দেবো, সিবিআই যেটা অলরেডি এই মামলাতে, প্রিভিয়াস মামলাতে রিপোর্ট ফাইল করেছিল সেগুলো। এবং এই মামলাতে এটাও বলেছেন আজকে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাসু যে এই মামলাতে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটের অ্যাডভোকেট, তারাও চাইলে কোর্টকে অ্যাপ্রাইজ করতে পারে যে কি পরিস্থিতি বর্তমানে হয়েছে, কি করা যেতে পারে এই সমস্যা থেকে বেরোনোর জন্য, বা একটা সমাধান সূত্র খোঁজা। এইটা মোটামুটি আজকে হয়েছে। 2 সপ্তাহ পরে আবার মামলাটা টু বি মেনশনডে দেবে। কোর্ট কিন্তু পুরো ব্যাপারটাকে অ্যাড্রেস করেছে, যেহেতু অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা সাহেব অলরেডি একটা ইস্যু ফ্রেম করে গেছিল যে কি বিষয়ের উপর শুনানির প্রয়োজন আছে এখানটায়। সেটা দেখে কিন্তু কোর্ট এই সিলেকশন প্রসেসে বলতে এই ওএমআর সংক্রান্ত যে ইস্যুটা, মানে এটা তো সিলেকশন প্রসেসেরই পার্ট, কারণ ওএমআর হচ্ছে প্রথম ধাপ, খাতায় আপনি পাস করবেন তবে আপনি ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে যাবেন। এই প্রসেসে যে বিপুল দুর্নীতি হচ্ছে সেটা কিন্তু ইস্যু ফ্রেম থেকে দেখে আগের বিচারপতির অর্ডার পড়ে এই জজ সাহেব কিন্তু অবাকই হয়েছে। এবার আগামীতে, এবং উনি এটাও অবজার্ভ করেছেন যে এক্ষেত্রে পুরো টেট সিলেকশনটাই একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। এবার এইটাকে এই জজ সাহেব কিভাবে অ্যাড্রেস করবেন, কিভাবে বিচার করবেন, সেটা তো কোর্টের ব্যাপার পুরোপুরি। আমাদেরকে কোর্ট যেটা নির্দেশ দিয়েছে আমরা সেগুলো কম্পাইলেশনের মাধ্যমে সব অর্ডার, সব রিপোর্ট
অ্যাপিল কোর্টের অর্ডার যা পেন্ডেন্সি আছে বা যা ডিসপোজ অফ হয়ে গেছে সমস্ত কিছুটা আমরা কোর্টের কাছে জমা দেব। 2 সপ্তাহ পরে সম্ভবত জানুয়ারির 28 তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে। তো সেদিন বোঝা যাবে যে এটা কোর্ট কিভাবে এটাকে ডিল করছে।